শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। গত 23শে আগস্ট ছিল ভারতের প্রথম মহাকাশ দিবস। এই উপলক্ষে এদেশে মহাকাশ গবেষণার সূচনা ও অগ্রগতি নিয়ে খবরের আয়নায় পরিবেশিত হচ্ছে একটি পর্যালোচনা। আর্যভট্ট থেকে গগনযান মতামত দিয়েছেন বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানীরা। আজ শুনবেন দ্বিতীয় ও শেষ পর্ব। গত শতাব্দীর 4-এর দশক থেকে 6-এর দশক পর্যন্ত পুরোপুরি, এমনকি 8-এর দশকেও কিছু কিছু ক্ষেত্রে মহাজাগতিক রশ্মির গবেষণার জন্য ভারতীয় বিজ্ঞানীদের নির্ভর করতে হয়েছে বেলুনের ওপর। টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চে ন্যাশনাল বেলুন ফেসিলিটি নামে একটি উদ্যোগ শুরু হয়, যা সমুদ্র পৃষ্ঠ থেকে 30 থেকে 40 কিলোমিটার উচ্চতায় গিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করত। ভারতীয় মহাকাশ গবেষণা চর্চার এই প্রারম্ভিক পর্বের কথা বললেন ইসরোর সায়েন্স প্রোগ্রাম বিভাগের ডিরেক্টর ডক্টর তীর্থ প্রতিম দাস। আজকে যেটা আমরা মহাকাশ প্রযুক্তিতে ভারত যতটা এগিয়ে আছে, সেগুলি কিন্তু ধাপে ধাপে সেদিকে এগিয়ে যাওয়ার দিকে পদক্ষেপ। 1940, 50, 60 এমনকি 80 পর্যন্ত বেলুনের মাধ্যমে কিছু সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট হয়েছিল কসমিক রে ফিজিক্সে। আমাদের মনে রাখতে হবে যে সেই বেলুনগুলো কিন্তু বেশি দূর যেত না। ধরুন সমুদ্রপৃষ্ঠ থেকে 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে তাদের উচ্চতা সীমাবদ্ধ থাকতো বিভিন্ন বৈজ্ঞানিক কারণে। এবার এই সময়টা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো, সেটা হচ্ছে 1960 সাল নাগাদ বিক্রম সারাভাই, আমাদের ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক, তিনি একটি জায়গা খুঁজছিলেন যেখান থেকে রকেট লঞ্চ করে আর একটু বেশি উচ্চতায় আমরা যেতে পারি। বেলুন তো 30 থেকে 40 কিলোমিটার থেমে যায় এবং তখন আমরা ওই মিডল অ্যাটমসফিয়ার বা আপার অ্যাটমসফিয়ার বা আয়নোস্ফিয়ারকে স্টাডি করতে পারবো। এবং সেই জায়গা হলো তিরুবনন্তপুরমের কাছে থুম্বা বলে একটি মৎস্যজীবীদের গ্রাম আছে। ওই থুম্বার আকাশ দিয়ে ম্যাগনেটিক ইকুয়েটর পাস করেছে। তো ম্যাগনেটিক ইকুয়েটর কিন্তু এমন জায়গা দিয়ে পাস করেছে, সেটা ধরুন ওই 10-11 ডিগ্রি ল্যাটিটিউড দিয়ে পাস করেছে এবং সেটা পাস করেছে থুম্বার আকাশের ওপর দিয়ে। এবং থুম্বার আরেকটা বৈশিষ্ট্য হলো, থুম্বা হচ্ছে আরব সাগরের কূলে। এবার সমুদ্রের কূলে যদি কোনো এরকম জায়গা থাকে যেখানে ধরুন খুব একটা বেশি জনবসতি নেই, জনবহুল জায়গা থাকলে কিন্তু কিছু সম্পত্তি বা প্রাণহানি হতে পারে। এবং তারপরে মাথার উপর দিয়ে ওই ম্যাগনেটিক ইকুয়েটর গিয়েছে এবং তার ফলে পৃথিবীর আয়নোস্ফিয়ারে এমন কিছু সংঘটন হয় যেটা কিন্তু অন্য কোনো জায়গাতে হয় না। এবার থুম্বা থেকে যদি রকেট লঞ্চ করা যায়, সেক্ষেত্রে কিন্তু ওই ঘটনাগুলোকে স্টাডি করা যায়। তো সেই মতো বিক্রম সারাভাই তখন স্বাধীন ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা ছিলেন নেতা নেত্রী, তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন এবং বিভিন্নভাবে নিজের প্রভাব খাটিয়ে বিদেশি বিজ্ঞানীদেরও একত্র করার চেষ্টা উনি করলেন। একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো, সেটি হলো এই পৃথিবীর বিভিন্ন দেশ বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার ওখানে স্থাপন করতে শুরু করলো, যেগুলো কিনা রকেট লঞ্চ করতে লাগে। ধরুন একটা রকেট লঞ্চ করতে আপনার র্যাডার লাগবে, একটু ডেটা ডাউনলোড সেন্টার লাগবে। তো সেগুলো কিন্তু স্থাপন করতে গেলে তার যা খরচ হতো, আমাদের দেশ কিন্তু তখন সেই অবস্থায় ছিল না। বিক্রম সারাভাই যেটি করলেন সেটি হলো একটা ব্যবস্থা করলেন যেখানে পুরো পৃথিবী থেকে বিজ্ঞানীরা এসে এখানে রকেট লঞ্চ করতে পারেন। তো সেই হলো শুরু। এবং তখন আমেরিকার নাইক আপাশি রকেট গিয়েছিল এবং রাশিয়ান রকেট যায়, ফ্রান্স তাদের এক্সপেরিমেন্ট করে। পুরো পৃথিবীর আশীর্বাদ নিয়ে কিন্তু এই ভারতবর্ষের মহাকাশ যাত্রা জয়যাত্রা শুরু হয়েছিল। ডক্টর দাস বললেন, ভারত ন্যূনতম খরচে মহাকাশযান উৎক্ষেপণের জন্য খ্যাতি লাভ করেছে সারা পৃথিবীতে। এই মুহূর্তে খুবই লো কস্ট মিশনের জন্য ভারতবর্ষের প্রসিদ্ধি আছে। এই মুহূর্তে ভারতবর্ষের যে 2-3টি লঞ্চ ভেহিকেলের কথা বলি, প্রথম লঞ্চ ভেহিকেল মার্ক 3 LVM-3 কিন্তু 4 টন 4000 কেজি পর্যন্ত স্যাটেলাইট লঞ্চ করতে সক্ষম। তারপরে আছে ধরুন PSLV, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের ক্যাপাবিলিটি হচ্ছে ধরুন অ্যারাউন্ড 2 টন। এই দুটো কি আমরা বলি ওয়ার্ক হর্স অফ ইসরো। এবং এছাড়াও আছে আমাদের GSLV Mark 2। তো GSLV Mark 2 আস্তে আস্তে ফেজ আউট হয়ে যাচ্ছে। তো GSLV Mark 2 2 টন।
সো দ্যাট ইজ বিং ফেজড আউট। এখন এই মুহূর্তে আছে পিএসএলভি এবং লঞ্চ ভেহিকল মার্ক 3, এবং খুব রিসেন্টলি আপনারা জানেন যে এসএসএলভি বলে একটি লঞ্চ ভেহিকল কিন্তু ইসরো ডেভেলপ করেছে। যে কোনো ডিমান্ড এলে অল্প সময়ের মধ্যে কোনো স্যাটেলাইট লঞ্চ করতে তার জুড়ে নেই। আপনারা জানেন যে 16 তারিখে সেরকম একটা লঞ্চ হলো এসএসএলভি, এবং স্যাটেলাইট লঞ্চ ভেহিকল 500 কেজি পর্যন্ত এরকম লঞ্চ করতে পারে, হাফ টন। তীর্থপ্রতিম বাবু জানালেন, এমন বহু অভিযান আছে যেগুলিতে প্রথমবারেই সফল পদক্ষেপ করেছে ভারত। অনেকগুলি ক্ষেত্রে পৃথিবীর মধ্যে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। ভারতবর্ষ কিন্তু প্রথম এজেন্সি বা দেশ যারা মঙ্গল গ্রহে প্রথমবার সাফল্যের সঙ্গে অভিযান পাঠিয়েছে। অন্য কোনো দেশ প্রথমবার পারেনি। ভারতবর্ষ হচ্ছে প্রথম দেশ যেটা একটা হিউম্যান মেড অবজেক্ট ফ্রম এশিয়া প্রথমবার পাঠিয়েছে মুনে, যেটা আমরা মুন ইম্প্যাক্ট প্রোব বলে জানি, চন্দ্রযান আমাদের অংশ ছিল। প্রথম কান্ট্রি। আরেকটা দিকে যে চন্দ্রযান মিশন হলো, চন্দ্রযানে প্রথম যদি কোনো কান্ট্রি ওই চাঁদের সাউথ পোলার রিজিয়নের সফট ল্যান্ডিং করে থাকে সেটা হচ্ছে ভারতবর্ষ। খুব রিসেন্টলি 2024 জানুয়ারির প্রথম দিনে এক্সপোসাট বলে একটি স্যাটেলাইট পাঠানো হয়েছে, যেটা কিনা এক্স রে অ্যাস্ট্রোনমির একটা বিশেষ দিক স্টাডি করে, যেটাকে বলে এক্স রে পোলারাইজেশন। সেটা নাসা ছাড়া আর কারো নেই, ভারতবর্ষের আছে, সে ভারতবর্ষ এখানে দ্বিতীয়। বা ধরুন এই যে আদিত্য এল1, যেখানে গেল সূর্যকে স্টাডি করবার জন্য, সেটা কোথায় লঞ্চ করা হয়েছে না পৃথিবীর কাছাকাছি একটা জায়গা আছে যেখানে দুজনের অভিকর্ষ ক্যান্সেল করে যায়। তো সেখানে যে আদিত্য এল1 গেছে, এতে কিন্তু ভারতবর্ষ তৃতীয়। বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালার অধিকর্তা ডক্টর শুভব্রত চৌধুরী আদিত্য এল1 এর কার্যকারিতা প্রসঙ্গে বললেন, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই উপগ্রহটি ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি বড় রকমের সাফল্যের সূচক। আদিত্য এল1 এর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে দেশীয় প্রযুক্তিতে তৈরি অনেকগুলো পেলোড দিয়ে গিয়েছে, এবং আমাদের এখান থেকে অনেক দূরে একটা নির্দিষ্ট এমন একটা পয়েন্টে প্রতিস্থাপিত হয়েছে যেখানে মোটামুটি সূর্যের যে একটা আকর্ষণ এবং পৃথিবীর আকর্ষণ সেটাকে ব্যালেন্স করে চলতে হচ্ছে। এবার এল1 এ যে ঘুরবে, এই ঘোরাটা এত ডিফিকাল্ট, কারণ দুটো অপোজিট ফোর্স আছে। এছাড়া একটা যখন ঘোরে তার একটা সেন্ট্রিফিউগাল ফোর্স বলে ব্যাপার থাকে, সেটা ছিটকে বার করে দেওয়ার চেষ্টা করে প্রতি মুহূর্তেই। ওই জায়গাটা থাকতে যখন সে তো শুধুমাত্র সারাক্ষণ ধরে দেখছে না, তার গায়েও কিন্তু চলে আসতে পারে যে তেজস্ক্রিয় যে বিকিরণ হয়ে যায় সূর্যের করোনার এলাকা থেকে, সেটাও তাকে এফেক্ট করতে পারে। সুতরাং সেই সমস্ত কেসগুলোকে চিন্তা করে আমাদের গ্রাউন্ড স্টেশন কিন্তু প্রতি মুহূর্তে ওকে খেয়াল রাখছে, ঠিক যেন পয়েন্টে যায়। খুব রিসেন্টলি একটি এক পাক নিল, ওটা এক পাক মানে ফুল একটা কেন্দ্র করলো এল1 এর এতে, এবং এইটা যে করতে পেরেছে অত্যন্ত সাফল্যের সঙ্গে, তার প্রধান কারণ হচ্ছে যে ভীষণ মেটিকুলাসলি, অত্যন্ত দক্ষতার সঙ্গে আমাদের বিজ্ঞানীরা এবং প্রযুক্তিবিদরা তারা এই কাজটা করতে সফল হয়েছে। এবং এই সাফল্যের পেছনে খালি ইসরো একা না, ইসরো কিন্তু অনেকগুলো গবেষণা কেন্দ্র এই ধরনের যারা গবেষণা করেন, অন্যান্য যে ভারতীয় সংস্থা আছে তাদের সঙ্গে সাহায্য নিয়েছেন। কিছু প্রাইভেট দেশের থেকেও হলো কিছু কিছু জিনিস বানিয়েছেন। সুতরাং যে জিনিসটা বলছিলাম যে আজকে স্পেস গবেষণা, স্পেসের কাজ কিন্তু অনেকটাই হলো অফলোড করে দেওয়া হয়েছে প্রাইভেট কোম্পানিগুলোর সঙ্গে। তারই আঙ্গিকে বলা যায় এটা কিন্তু ভারতের মহাকাশে একটা বিশাল সাফল্যের সূচক। ইসরোর বিজ্ঞানী ডক্টর সুপ্রতিম দাসের মতে, এতগুলি অভিযানের মধ্যে বিশেষ কোনটিকে উল্লেখযোগ্য বলে আলাদা করা যায় না। প্রতিটি অভিযানেরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। সব থেকে বড় সাফল্য ভাবে তুলনা করা যায় না। দেখুন, আপনি যদি দুটো উদাহরণ নেন, আদিত্য এল1 এবং চন্দ্রযান 3, আপনি এই দুটোর মধ্যে তুলনা করেন, দেখবেন তাদের চ্যালেঞ্জ গুলো কিন্তু আলাদা। আদিত্য এল1 এ দেখুন, আপনি এমন জায়গাতে আপনার স্যাটেলাইটটাকে পাঠাচ্ছেন, সেখানে কিছুই নেই, একটা শূন্যতার চারদিকে সে ঘুরছে, যেটাকে আমরা বলি একটা হ্যালো অরবিট অ্যারাউন্ড দ্য ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট। তো এটা আমাদের মনে রাখতে হবে যে যত স্যাটেলাইট আজ পর্যন্ত আমরা পাঠিয়েছি বা যেসব ন্যাচারাল স্যাটেলাইট আছে, তারা কাউকে না কাউকে কেন্দ্র করে ঘুরছে। চাঁদ ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে, পৃথিবী ঘুরছে সূর্যকে কেন্দ্র করে, ইত্যাদি ইত্যাদি। এবং আমাদের যে কৃত্রিম উপগ্রহ, তারা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে ইত্যাদি। কিন্তু আদিত্য এল1 কিন্তু এমন একটি জায়গাতে অবস্থিত, সে এমন একটি অরবিটে পাক খাচ্ছে যে অরবিট কিন্তু কেপলারিয়ান অরবিট নয়, এবং তার কেন্দ্রে কেউ নেই, শূন্যতা, এবং তার কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ আছে। কারণ একটু এদিক ওদিক হলেই হয় সে পৃথিবীর দিকে আশ্রয় পড়বে অথবা সূর্যে আশ্রয় পড়বে। এবং তার যা চ্যালেঞ্জ, এবং সেখানে সে যখন আছে, সে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের বাইরে আছে, তার ফলে সূর্য থেকে আগত যত আয়নিত কণাগুলো আছে তারা কিন্তু বিনা বাধায় তার উপরে আছড়ে পড়ছে।
ইত্যাদি ইত্যাদি। আবার যদি চন্দ্রযান দেখেন, চন্দ্রযানের মধ্যে ওরকম একটা চাঁদের যেখানে আপনার বাতাস নেই, প্যারাশুট ব্যবহার করার কোন সম্ভাবনা নেই, সেখানে লঞ্চ করে নামানো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, সেটা তো অন্য চ্যালেঞ্জ। আবার আপনি যখন ধরুন মার্স মিশনের চ্যালেঞ্জ গুলো অন্যরকম। পৃথিবী ঘুরছে, মার্সও ঘুরছে, সবাই আমরা ঘুরছি, স্যাটেলাইটও ঘুরছে। সেই অবস্থাতে ক্যাচ আপ করা 10 মাস পরে ওই মার্সে ওই নির্দিষ্ট জায়গার মধ্যে যদি না পৌঁছানো যেত মার্স মিশনের সময় এবং একটা পার্টিকুলার স্পিডে, আমরা কিন্তু মার্স মিশন লুজ করতাম। তো দ্যাট ইজ এ ভেরি প্রিসাইজ, মানে আমরা এর সঙ্গে তুলনা করতে পারি খুব সাংঘাতিক কোনো একটা অস্ত্রোপচারের সঙ্গে, এমন প্রিসাইজ একটা অপারেশনের সঙ্গে, তার থেকে হয়তো শক্ত। এমপি বিড়লা তারামণ্ডলের পূর্বতন অধিকর্তা ডক্টর দেবীপ্রসাদ দুয়ারিও এই প্রসঙ্গে সহমত পোষণ করেন। দেখুন, প্রত্যেকটি উপগ্রহ কিন্তু তাদের বৈশিষ্ট্য আছে, তাদের কার্যপদ্ধতি নিয়ে। সেখান থেকে দেখতে গেলে একটা উপগ্রহ গুরুত্বপূর্ণ, অন্যটা নয়, বা এই কথাটা কিন্তু অত্যন্ত ভুল হবে। প্রতিটি উপগ্রহকে পাঠানো হয়েছে কিছু কাজ করার জন্য। বিজ্ঞানীরা তার পেছনে বেশ কয়েক বছর খেটে তবে একটা উপগ্রহকে তারা সৃষ্টি করেন, তৈরি করেন এবং তাকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় এবং তার সফল কক্ষপথে তাকে প্রবেশ করানো হয়। এই পুরো ঘটনাটা এক একটা উপগ্রহ ক্ষেত্রে 10, 12, 15 বছর লাগে। সুতরাং বুঝতে হবে যে 10, 12, 15 বছর ধরে ভারতের বিজ্ঞানীরা এবং অন্য সমস্ত যারা গবেষক আছেন তাদের সঙ্গে কথাবার্তা আলোচনার মাধ্যমে যে কাজ একটা উপগ্রহ করবে, সেই কাজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের কাছে চমক লাগে যখন আমরা শুনি বা পড়ি যাদের অবতরণ করেছে চন্দ্রযান 3, যখন শুনি মঙ্গল গ্রহের কাছে পৌঁছে 100 মিটার উচ্চতা রেখে সে মঙ্গল গ্রহকে ঘুরছে, আরো কিছু নতুন নতুন কক্ষপথে ঘুরেছে এবং 4 বছর ঘোরার বদলে 8 বছর ঘুরে বিভিন্ন তথ্য পাঠিয়েছে পৃথিবীতে। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন তাঁদের গবেষণা। আগামী 1935 সালে স্পেস স্টেশন তৈরি ও 1940-এ 2 মহাকাশচারীকে নিয়ে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি নিজস্ব উপগ্রহ। এই 2 লক্ষ্যে ইসরোর তত্ত্বাবধানে ভারত জুড়ে শুরু হয়েছে এক কর্মযজ্ঞ। ডক্টর তীর্থপ্রতিম দাস বললেন, আপনি যদি দেখেন যে আগামী দিনে কি কি লাগবে এবং তার জন্য কি কি কাজ অলরেডি ইসরো শুরু করেছে, না হায়ার ক্যাপাসিটি লঞ্চ ভেহিকল। যে লঞ্চ ভেহিকল ধরুন আজকে যদি আমি ভাবি যে প্রধানমন্ত্রী যেই ঘোষণা করেছেন স্পেস ভিশন 2047, উনি বলেছেন কি না 2035-এর মধ্যে ভারতবর্ষের নিজস্ব স্পেস স্টেশন থাকবে, যেরকম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে সেটা হবে। আর 2040-এ কি হবে না ভারতীয় অ্যাস্ট্রোনট মুন ল্যান্ড করবেন, ভারতীয় মহাকাশ যানে চড়ে ভারতীয় প্রযুক্তিতে মুনে ল্যান্ড করবে। এগুলো করতে গেলে অনেকগুলো টেকনোলজি, অনেকগুলো প্রযুক্তির কিন্তু মিলন হতে হয়। তার মধ্যে একটা প্রযুক্তি হলো লঞ্চ ভেহিকল টেকনোলজি, এবং সেটা করবার জন্য হাই ক্যাপাসিটি লঞ্চ ভেহিকল খুব প্রয়োজন। তো হাই ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝি, ধরুন যে মহাকাশ যানগুলো টিপিক্যালি 20 টন, 25 টন বা 30 টনের মতো তাদের পেলোডস বহন করার ক্যাপাবিলিটি আছে। এই মুহূর্তে এলভিএমসি সে মাত্র 4 টন পারে। তো সেদিকে একটা কাজ চলছে। তো এরকম চন্দ্রযান 4 যেখানে আমরা বলছি, এবার আমরা কিছু স্যাম্পল কালেক্ট করে সেই স্যাম্পল পৃথিবীতে ফিরিয়ে আনবো। সেটা এখন অ্যাপ্রুভাল পায়নি, শেষ পর্যন্ত আমরা ল্যান্ড করব চাঁদে আমাদের নিজেদের প্রযুক্তিতে। ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি বললেন, আগামী 1 বছরের মধ্যে 2 ভারতীয় গগনযাত্রী 400 কিলোমিটার উচ্চতা থেকে পৃথিবী প্রদক্ষিণ করবেন দেশীয় প্রযুক্তির গগনযানে চেপে। সেই কাজ এগিয়ে চলেছে জোর কদমে। ভারতের নিজস্ব গবেষণালব্ধ ফল দিয়ে যে রকেট উৎক্ষেপণ বা যে উপগ্রহ, সেটিকে বানানোর কাজ এখন ভীষণ এগিয়ে চলেছে এবং আশা করা যাচ্ছে আগামী 1 বছরের মধ্যে 2 জন ভারতীয় মহাকাশচারী, ইসরো এখন থেকে মহাকাশচারী বলবে না, বলবে গগনযাত্রী, তারা গগনযান নামক এই উপগ্রহের মাধ্যমে পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উচ্চতায় 3 থেকে 4 দিন তারা ঘুরে প্রথম মহাকাশ চালনা করবে ভারতীয় হিসাবে। শুনলেন প্রথম জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে বিশেষ পর্যালোচনা, আর্যভট্ট থেকে গগনযানের 2য় ও শেষ পর্ব। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে।
ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।